মার্ক্সীয় মতবাদের কিছু সংবাদ, মার্ক্সীয় মতবাদ সম্পর্কে কিছু বার্তা নিঃসন্দেহে নভেম্বর বিপ্লবের আগেও অল্প অংশের মধ্যে হলেও এটা কিন্তু উপস্থিত হয়েছিল। কিন্তু সেই 20-25-এর সময়কাল থেকে একদল মানুষ যারা চিন্তায় মার্ক্সবাদী, নিজেদেরকে কমিউনিস্ট বলতেন, তারা চেষ্টা করেছেন মার্ক্স এবং এঙ্গেলসের রচনাসমূহ এবং তাদের কাজকর্ম নিয়ে যে সমস্ত আলোচনা বিভিন্ন ভাষায় পৃথিবীতে হয়েছে তার একটা চর্চা বাংলা ভাষায় যাতে করে করা হয়। এগুলো সবই 1980-র দশকে প্রকাশিত, প্রায় 40 বছর আগে, কিন্তু অত্যন্ত বলিষ্ঠ রচনা। অনেক নামী ইংরেজি যে তাত্ত্বিক গ্রন্থ যা মার্ক্সবাদ নিয়ে আলোচনা করেছে বা মার্ক্সের বিষয়বস্তু নিয়ে। কমরেড মুজফ্ফর আহমেদ, যিনি ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠায় এক ঐতিহাসিক ভূমিকা নিয়েছিলেন, এই ন্যাশনাল বুক এজেন্সি প্রতিষ্ঠায় তিনি ছিলেন পুরোধা। সেই অনুবাদ পরে আমরা সবটা গ্রহণ করিনি, তারপরে অন্য অনুবাদ আরও হয়েছে, কিন্তু সেই অনুবাদ হয়েছিল এবং অনুবাদ করার মধ্যে দিয়ে নজরুলের পাশাপাশি আরও অন্যদের যারা তখন কমিউনিস্ট আন্দোলনকে একরকম করে গড়ে তোলার কাজ করছেন, কাকাবাবু, মুজাফফর আহমেদ সহ আরও অন্য কর্মীরা, সংগঠকেরা, চিন্তাবিদেরা, ভাবুকেরা, তারা এরকম ছোট ছোট কাজ ছোট ছোট করে বিভিন্ন পত্রিকায়, ধরা যাক গণবাণী প্রকাশ হয়েছে, তার কিছু আগে সংহতি বলে বাংলায় পত্রিকা প্রকাশিত হয়েছে। তার সদস্য হওয়ার জন্য অ্যাফিলিয়েটেড সংস্থা হিসেবে ভারত শ্রমজীবী সংঘকে সেখানে যুক্ত করার তারা একটা আবেদন করে। কয়েকটি পত্রিকা, আত্মশক্তি, বিজলি, সৎসঙ্গী, শঙ্খ, দেশের বাণী, ধূমকেতু, প্রবাসী, সবুজপত্র, এই পত্রিকাগুলোও কিন্তু এই নভেম্বর বিপ্লব এবং মার্ক্সীয় মতবাদের চর্চায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। 21শে ফেব্রুয়ারি 2023 এই দিনটাকে রেড বুক ডে হিসেবে চিহ্নিত করা হয়েছে। আজকে থেকে না, 2019 সাল থেকে লেফটওয়ার্ড যে পাবলিশিং হাউস, তাদের উদ্যোগে ভারতের অন্যান্য বামপন্থী পাবলিশিং হাউসদের একত্রিত করেই এই দিনটা রেড বুক ডে হিসেবে পালন করার সিদ্ধান্ত হয়। বিশেষ করে মার্ক্সবাদ, লেনিনবাদ এবং বিপ্লবী মতাদর্শের যে পুস্তকগুলি, বইগুলি, তাকে মানুষের মধ্যে নিয়ে যাওয়া এবং মানুষের দ্বারা পাঠ, সেই পাঠ করানোর জন্য এই দিবসটাকে চিহ্নিত করা হয়, পালন করা হয়, যাতে এই মার্ক্সীয় মতবাদ, সমাজ বিপ্লবের মতবাদ, এই নিয়ে চর্চা আমাদের দেশে আরও বেশি করে বৃদ্ধি করা যায়। এমনিতে 21শে ফেব্রুয়ারি দিনটার তাৎপর্য হচ্ছে, এই দিনটা মাতৃভাষা দিবস। পরবর্তীকালে রাষ্ট্রসংঘ এই দিনটাকে ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক মাদার টাং ডে অর্থাৎ মাতৃভাষা দিবস হিসেবে চিহ্নিত করেছে। আমাদের রাজ্যে এবারে একদিকে মাতৃভাষা দিবস, একদিকে রেড বুক ডে, অর্থাৎ মার্ক্সীয় মতবাদ, তার চর্চা, সেই বইগুলি পড়া, এই কর্মসূচি আমরা যুক্ত করে মাতৃভাষায় মার্ক্সবাদ চর্চা, এইভাবেই রেড বুক ডেটাকে আমরা পালন করার
সিদ্ধান্ত নিয়েছি আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর তরফ থেকে। এই বছরটা হলো কমিউনিস্ট ইশতেহারের প্রকাশের 175তম বর্ষ। স্বাভাবিকভাবেই এবারে রেড বুক ডেতে আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটিও বলেছেন কমিউনিস্ট ইশতেহার এবং অন্যান্য মার্ক্সীয় যে চিরায়ত গ্রন্থ সেগুলো পড়া। আমাদের রাজ্যে আমরা স্থির করেছি কমিউনিস্ট ইশতেহার, এমিল বার্নসের মার্ক্সবাদ বাংলায় এবং পার্টি সংগঠনের মূলনীতি বাংলায়, যা কমিউনিস্ট আন্তর্জাতিক, তৃতীয় আন্তর্জাতিক, তার যে তৃতীয় কংগ্রেস 1921 সালে মস্কোতে অনুষ্ঠিত হয়েছিল, যেখান থেকে গৃহীত পার্টি সংগঠন সম্পর্কিত দলিল, যা কমরেড লেনিন নিজের হাতে যা প্রথম খসড়াটা প্রস্তুত করেছিলেন, যে বইটাকে আমরা বাংলায় বলি পার্টি সংগঠনের মূলনীতি, প্রিন্সিপালস অফ পার্টি অর্গানাইজেশন। এই দুটো বইকে যুক্ত করেছি আমরা কমিউনিস্ট ইশতেহারের সাথে। এর যে কোনো একটি বই আজকে সর্বত্র পাঠ করা হোক, আলোচনা করা হোক, এটা আমাদের বক্তব্য। সেইভাবেই আমরা কর্মসূচি নিয়েছি। একে কেন্দ্র করেই আজকে এখানে আমাকে সংক্ষিপ্ত পরিসরে বাংলা ভাষায় মার্ক্সীয় চর্চা বা মার্ক্সবাদ চর্চা নিয়ে কয়েকটি কথা বলতে বলা হয়েছে। 1917 সাল এক ঐতিহাসিক বছর, কারণ এই বছরই নভেম্বর বিপ্লব সংগঠিত হয়েছিল রুশ দেশে। সারা দুনিয়ার কাছে নতুন বার্তা উপস্থিত হয়েছিল। শোষণভিত্তিক সমাজের অবসান ঘটিয়ে শোষণহীন সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে এই নভেম্বর বিপ্লবই দুনিয়ার প্রথম সফল সর্বহারার বিপ্লব। এবং এই নভেম্বর বিপ্লবের বার্তা পৃথিবীর অন্য দেশের সাথে আমাদের ভারতবর্ষেও প্রবেশ করে। তখন যদিও ভারত ছিল পরাধীন দেশ, ব্রিটিশ রাজত্ব চলছে, পরাধীন ভারত। এবং সেই পরাধীন ভারতে স্বাধীনতার লক্ষ্যে আমাদের দেশের মানুষ, তরুণেরা, যুবক যুবতীরা এই লড়াইয়ে সামিল হয়েছিলেন। নিঃসন্দেহে সারা পৃথিবীর মতো ভারতেও বিপ্লবীরা যারা দেশের স্বাধীনতার জন্য লড়ছিলেন এবং তরুণ প্রজন্ম, তাদের উপরে ব্যাপক প্রভাব বিস্তার করে নভেম্বর বিপ্লব। এবং এই বিপ্লবের প্রভাব আসায় আমাদের বাংলায় রুশ বিপ্লব এবং লেনিন এই বিষয়গুলি ক্রমান্বয়ে চর্চা শুরু হয়। তবে একটা কথা আমাকে বলতেই হবে, আমার এই কথার অর্থ কিন্তু এটা নয় যে আমাদের নভেম্বর বিপ্লবের আগে মার্ক্সবাদের কোনো তথ্য বা মার্ক্সীয় মতবাদের কোনো খবর আমাদের দেশে পৌঁছয়নি, এটা বলা যাবে না। কারণ 15ই আগস্ট 1871 এই কলকাতা থেকে জনৈক ব্যক্তি কমিউনিস্ট আন্তর্জাতিকের কাছে চিঠি পাঠান। তখন কমিউনিস্ট আন্তর্জাতিককে নেতৃত্ব দিচ্ছেন মার্কস এবং এঙ্গেলস। চিঠি পাঠিয়ে বলেন কলকাতাকে কেন্দ্র করে কমিউনিস্ট আন্তর্জাতিক তার শাখা খোলা হোক। এটা যেমন একটা দিক, অর্থাৎ নভেম্বর বিপ্লবের প্রায় 46 বছর আগে। এমনকি আমরা দেখি বঙ্কিম চট্টোপাধ্যায়ের তার লেখায় কমিউনিস্ট, সোশ্যালিস্ট, কমিউনিজম, প্রথম আন্তর্জাতিক, এই কথাগুলি বঙ্কিম চট্টোপাধ্যায়ের লেখার মধ্যে ব্যবহৃত হয়েছে।
এটুকু বলা যেতে পারে ইউরোপের যে সমাজতান্ত্রিক আন্দোলন তার খবর তিনি রাখতেন, কিন্তু মার্কস এঙ্গেলসের কোনো উল্লেখ তার লেখায় নেই। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও ক্যাথলিক সোশ্যালিজম বা সোশ্যালিজম নামে তার লেখা প্রবন্ধও রয়েছে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, মার্ক্সীয় মতবাদের কিছু সংবাদ, মার্ক্সীয় মতবাদ সম্পর্কে কিছু বার্তা নিঃসন্দেহে নভেম্বর বিপ্লবের আগেও অল্প অংশের মধ্যে হলেও এটা কিন্তু উপস্থিত হয়েছিল আমাদের দেশে, বিশেষ করে এই বাংলায়। তো যাই হোক, কিন্তু নভেম্বর বিপ্লবের প্রভাব গুরুতরভাবে পড়ল। তাই দেখা যায় যে মার্ক্সীয় মতবাদের চর্চা সেই সময় ক্রমান্বয়ে গতিবেগ অর্জন করল। শচীন্দ্রনাথ সান্যাল, হেমন্ত কুমার সরকার, কেশবেশ্বর বসু, হেমন্ত চট্টোপাধ্যায়, এই যে ব্যক্তিদের নাম বললাম, এরা সেই সময় অর্থাৎ নভেম্বর বিপ্লব পরবর্তী বাংলায়, পরাধীন ভারতেও ধারাবাহিকভাবে লেনিন এবং রুশ বিপ্লব নিয়ে তাদের রচনা তারা করেন, সেগুলো প্রচারিত হতে শুরু করে। কয়েকটি পত্রিকা, আত্মশক্তি, বিজলি, সৎসঙ্গী, শঙ্খ, দেশের বাণী, ধূমকেতু, প্রবাসী, সবুজপত্র, এই পত্রিকাগুলোও কিন্তু এই নভেম্বর বিপ্লব এবং মার্ক্সীয় মতবাদের চর্চায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এর অব্যবহিত পরেই সংগঠিত আকারে যারা মার্ক্সীয় মতবাদ নিয়ে চর্চা করলেন সেই দুটি পত্রিকা, একটি হচ্ছে লাঙল, আরেকটি হচ্ছে গণবাণী। এর কথা বলতেই হয়, কারণ সাম্যবাদ চর্চা এই বাংলায়, সেক্ষেত্রে এই দুটি পত্রিকার বিশেষ ভূমিকা রয়েছে। এবার নভেম্বর বিপ্লবের প্রভাব তো শুধু বাংলায় পড়েনি, সারা ভারতেও পড়েছে। কিন্তু যদি আমি বাংলা নিয়ে যেহেতু আলোচনা করছি, পরাধীন ভারতে মার্ক্সবাদের চর্চা নভেম্বর বিপ্লবের প্রভাবেই যেটা ব্যাপক গতি পেল, এর তিনটি পর্যায় আছে। 1921 থেকে 1930 প্রথম পর্যায়, 1931 থেকে 1940 দ্বিতীয় পর্যায়, 1941 থেকে 1947 তৃতীয় পর্যায়। এই পর্যায়ে আমরা দেখি 1921 থেকে 30-এর দিকে যদি তাকাই, ফণীভূষণ ঘোষ তিনি লেনিন তার জীবনী রচনা করলেন 1921 সালে। 1923 সালে হেমন্ত সরকার বিপ্লবের পঞ্চ ঋষি, এই ঋষিরা ছিলেন মার্কস, কার্ল মার্কস, রুশো, ম্যাটসিনি, বাকুনিন এবং টলস্টয়। এই পাঁচজনকে নিয়ে তিনি রচনা করলেন বিপ্লবের পঞ্চ ঋষি। অধ্যাপক বিনয় সরকার তিনি প্রবাসী বলে একটি পত্রিকায় মার্কস এঙ্গেলস জীবনী রচনা করলেন। 1926-এ ভূপেন্দ্রনাথ দত্ত এই মার্ক্সীয় মতবাদের প্রসারে যার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তিনি জাতি সংগঠন ও তরুণের অভিযান এই বইটি রচনা করেন এবং এটা বইটির ব্যাপক প্রচারও হয়। 1925 সালে সরোজ আচার্য নব্য রুশিয়া এই বইটি প্রকাশিত হয়। 1927-28 সালে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ ঘটনা, সেই সুদূর দিনাজপুর থেকে ইনি লিখেছিলেন জনৈক উকিল, মানে অ্যাডভোকেট জনৈক উকিল, তিনি ক্যাপিটালের অনুবাদ প্রকাশ করেন 1927-28 সালে দিনাজপুর থেকে। 1929 সালে সৌমেন ঠাকুর তিনি কমিউনিস্ট ইশতেহারের বঙ্গা অনুবাদ প্রকাশ করলেন।
এর পরবর্তী পর্যায়ে আমরা দেখছি 1933। এই সময় ভারতে বামপন্থীরা, বিশেষ করে কমিউনিস্টরা, মিরাট ষড়যন্ত্র মামলাকে মোকাবিলা করেছে। মোকাবিলা করতে গিয়ে মার্ক্সীয় মতাদর্শের সম্পর্কে ভারতবাসীর কাছে কিছু বার্তা নিয়ে যেতে সমর্থ হয়েছিলেন। ওই 1933-এ গড়ে ওঠে গণশক্তি পাবলিশিং হাউস। তারাও বেশ কিছু বই প্রকাশ করেন মার্ক্সবাদ, যে মার্ক্সীয় মতবাদ, সাম্যবাদের মতাদর্শ প্রসারের লক্ষ্যে। 1939 সালে প্রতিষ্ঠিত হল ন্যাশনাল বুক এজেন্সি। কমরেড মুজাফফর আহমেদ, যিনি ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠায় এক ঐতিহাসিক ভূমিকা নিয়েছিলেন, এই ন্যাশনাল বুক এজেন্সি প্রতিষ্ঠায় তিনি ছিলেন পুরোধা। এবং এই ন্যাশনাল বুক এজেন্সি আজ পর্যন্ত, এখনও আজকে পর্যন্ত অসংখ্য বাংলা বই মার্ক্সীয় মতবাদকে ভিত্তি করে তথা মার্ক্সীয় মতবাদের প্রসারের লক্ষ্যে তারা প্রকাশ করে চলেছে আজও। 1932-এ সোমনাথ লাহিড়ী তিনি রাষ্ট্র বিপ্লব বাংলা ভাষায় প্রকাশ করলেন তার লেখা। আবার 1932-এই আরেকজন ধীরেন সেন, তার প্রকাশিত যে পুস্তিকা খুব উল্লেখযোগ্য, মার্ক্স ও তার মতবাদ। এই সময় মার্ক্সের যে রচনা, ওই আপনার ওয়েজ লেবার, বাংলায় মজুরি ও শ্রম, বঙ্গা অনুবাদ করে প্রকাশিত হলো। আবার 1934 সালে আব্দুল হালিম কমিউনিজম, এই বইটি প্রকাশ করলেন। তারই রচিত রেবতী বর্মন, এনার সম্পর্কে আগে একটা কথা বলা দরকার। বাংলায় মার্ক্সবাদের প্রসারে যেমন কমরেড মুজাফফর আহমেদের ছিল ঐতিহাসিক ভূমিকা, তেমনি রেবতী বর্মনেরও ছিল অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা। 1939-এ সম্পদের বিকাশ, ওনার লেখা, রেবতী বর্মনের লেখা, এটা এনবিএ প্রকাশ করে। প্রসঙ্গত এটাই ছিল ন্যাশনাল বুক এজেন্সি প্রকাশিত প্রথম বাংলা বই। এরপরে আমি আগেই বলেছি, এনবিএ ধারাবাহিকভাবে প্রচুর বাংলা বই আজ পর্যন্ত প্রকাশ করেছে। অর্থাৎ বাংলা ভাষায় মার্ক্সবাদের চর্চার ক্ষেত্রে ন্যাশনাল বুক এজেন্সির নাম নিঃসন্দেহে বিশেষ উল্লেখযোগ্য। আবার যখন 1940-এর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার চরিত্র পরিবর্তিত হওয়ায় ভারতের কমিউনিস্ট বিপ্লবীরা স্বাধীনতা সংগ্রামে যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, তারা সেই সময় যুদ্ধের চরিত্র পরিবর্তনের ফলে যে জনযুদ্ধের নীতি গ্রহণ করলেন, প্রথম দিকে সেই জনযুদ্ধ সম্পর্কে আমাদের দেশে, এই রাজ্যেও জনমনে বিভ্রান্তি ছিল। সেই সময় অনেক বাংলা বই প্রকাশিত হয়েছিল এই বিভ্রান্তি দূর করবার লক্ষ্যে। এবং সেই বাংলা বইগুলো অর্থাৎ মার্ক্সীয় মতবাদের ভিত্তিতে সমকালীন বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তাকে ব্যাখ্যা করা, তার চরিত্রগত পরিবর্তন, এই ধরনের অনেক বই প্রকাশিত হয়। এবং এই প্রকাশনায় ন্যাশনাল বুক এজেন্সির বিশেষ ভূমিকা ছিল। এই সময় গোপাল হালদার তার সংস্কৃতির রূপান্তর, বাংলা ভাষায় সংস্কৃতি সম্পর্কে মার্ক্সীয় বিশ্লেষণ তথা ব্যাখ্যা, সেই ব্যাখ্যা বিশ্লেষণের ওপরে দাঁড়িয়েই এই বই সংস্কৃতির রূপান্তর। গোপাল হালদার ছিলেন লেখক, অসাধারণ বই। যখন আমি এই প্রকাশনার কথা বলছি, বাংলায় মার্ক্সবাদ তার প্রসারের ক্ষেত্রে, এই সময় কিন্তু এই প্রকাশনার তার জনপ্রিয়তা বৃদ্ধি করবার জন্যে বিজ্ঞাপনও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। কারণ ব্রিটিশ শাসন পরাধীন ভারত মার্ক্সবাদের প্রসার চায় না। সেখানে মার্ক্সবাদ সম্পর্কিত রচনা জনগণের দৃষ্টি আকর্ষণ করা
তার জন্যে ওই পরিস্থিতিতে যেভাবে বিজ্ঞাপন দেওয়া সম্ভব কিছুটা উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি নিয়ে কিন্তু বিজ্ঞাপন শুধু করা হয়েছিল তাই না, সেই বিজ্ঞাপনের মধ্যে দিয়ে মার্ক্সীয় মতবাদ তার প্রসার ঘটানো সম্ভব হয়েছিল। মার্ক্সবাদী গ্রন্থমালা সিরিজ 1938 সালে প্রথম এনবিএর উদ্যোগে মার্ক্সবাদী গ্রন্থমালা প্রকাশিত হয়। 3টি বই ছিল: মার্ক্স প্রবেশিকা রেবতী বর্মন, সমাজতন্ত্রের অর্থনীতি রেবতী বর্মন, কার্ল মার্ক্সের যে বই ছিল ভারতীয় ইংরেজ শাসন, তার বঙ্গানুবাদ করলেন হীরেন মুখার্জি, তিনি অনুবাদ করলেন। এই 3টে নিয়ে একটা সিরিজ, এটাই ছিল প্রথম। কিন্তু একথা নিঃসন্দেহে বলা যায় আজ পর্যন্ত এরকম অসংখ্য সিরিজ পরবর্তীকালে বিশেষ করে ন্যাশনাল বুক এজেন্সি প্রকাশ করেছে। এমনকি পার্টির যে শিক্ষা, কমিউনিস্ট পার্টির শিক্ষা, সেই শিক্ষার যে বিভিন্ন বিষয় সেগুলি নিয়েও সিরিজ অফ পাবলিকেশনস, এক সিরিজের পর সিরিজ আজও এখন মানে এই সময়েও প্রকাশিত হয়ে চলেছে। এনবিএর সাথে আরেকটা সংস্থার নাম বলতেই হবে, যারা বাংলা ভাষায় মার্ক্সবাদ প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মানে আমি অন্য কোনো প্রকাশনার তাদের ভূমিকাকে খাটো করছি না, কিন্তু মনীষা এদের কথাটা বিশেষ করে উল্লেখ করা দরকার আছে। আর সেই ধারা বেয়ে আজকে এই 2023 সালে যখন আমরা দেখছি মার্ক্সবাদের বিরুদ্ধে তীব্র মতাদর্শগত আক্রমণ চলছে, আরেকদিকে আবার পরিবর্তিত দুনিয়াকে মার্ক্সবাদের ভিত্তিতে ব্যাখ্যা করার প্রয়োজনীয়তা বেড়েছে, এই রকম সময় বাংলা ভাষায় মার্ক্সীয় মতবাদ সম্পর্কিত আরও বই প্রকাশিত হোক, এটাই সময়ের চাহিদা। কিন্তু আমার আলোচনাটা শেষ করার আগে আমার বলা উচিত যে বাংলা ভাষা আমি এখনো অবধি যে লেখকদের কথা বললাম সবই তো পুরুষ, কিন্তু নারীদের বাংলা ভাষায় মার্ক্সবাদ তথা সাম্যবাদের চর্চায় এই বাংলায় নারী সমাজের এক উল্লেখযোগ্য ভূমিকা আছে। আমি কয়েকটা নাম বলবো, তার মানে অন্য নাম কোনো নাম তা অপ্রাসঙ্গিক না, কম গুরুত্বপূর্ণ না, কিন্তু সময়ের অভাবে কয়েকজনের নাম বলছি। রেণুকা দত্ত, কল্পনা দত্ত, লতিকা চক্রবর্তী, কনক মুখার্জি, রানী চক্রবর্তী, ইলা মিত্র, গীতা মুখার্জি, বেলা লাহিড়ী, মৈত্রেয়ী দেবী, মণিকুন্তলা সেন, মঞ্জুরি গুপ্ত, শ্যামলী গুপ্ত, আরও অনেকে আছেন। এবং এরা একদিকে যেমন অনুবাদ করেছেন, অনুবাদ সাহিত্য, মার্ক্সীয় মতবাদ, আবার বাংলা তথা ভারতে এই মার্ক্সীয় মতবাদ সেই প্রয়োগ ঘটানোর অভিজ্ঞতাকে তারা তাদের লেখনীর মাধ্যমে প্রস্ফুটিত করেছেন, তুলে ধরেছেন। এবং নিশ্চিতভাবে অনেক বই আছে যেখানে নারী পুরুষ একসাথেই তারা রচনা করেছেন। অনেক বই, যেমন গোর্কির লেনিনের কথা একজন মহিলাই প্রথম অনুবাদ করলেন, লতিকা চক্রবর্তী। নারী ও বিশ্বায়ন খুব উল্লেখযোগ্য রচনা। এরকম অনেক রচনা আছে, নামে যাচ্ছি না, কারণ সেভাবে আমি কয়েকজন ব্যতি রেখে যে পুরুষ যারা বাংলা ভাষায় মার্ক্সীয় মতবাদ চর্চায় ভূমিকা পালন করেছেন কয়েকজনের নাম আমি বলেছি, অসংখ্য নাম বলা যায়। সুধাংশু দাশগুপ্ত, সত্যব্রত সেন,
এবং অনেকের নাম, মুজফ্ফর আহমেদের নাম আগেই বলেছি, আব্দুল হালিমের নাম বলেছি, সরোজ দত্ত, সরোজ মুখার্জি, আরও অনেক, আমি তার সুধাংশু দাশগুপ্তর নামও বলেছি, নামে আমি আর যাচ্ছি না। তবে যেটা আমি আমার আলোচনা এবারে শেষ করতে গিয়ে বলবো যে মার্ক্সবাদ বা মার্ক্সীয় মতবাদ অর্থাৎ সাম্যবাদের চর্চায় বাংলাও ক্রমান্বয়ে এগিয়েছে। পরাধীন ভারত থেকে এই চর্চা শুরু হয়েছিল। নভেম্বর বিপ্লব যে চর্চাকে অনেক বেশি গতি দিতে সক্ষম হয়েছিল, তার মানে এটা না যে নভেম্বর বিপ্লবের আগে একেবারেই মার্ক্সীয় মতবাদের বার্তা এই বাংলায় পৌঁছয়নি, এমনকি পরাধীন দেশেও। আমি আগেই সে সম্পর্কে বলেছি। এবং আজও অসংখ্য বই, সময়ের চাহিদা, আমি একটু আগে বলছিলাম, সময়ের চাহিদা হচ্ছে মার্ক্সবাদকে আরও বেশি করে চর্চা করো, এই দুনিয়ার বুক থেকে চিরকালের জন্যে শোষণভিত্তিক সমাজ তার অবসান ঘটাও। কারণ সংকট বেড়ে চলেছে। ভারতে সংকটের একটা রূপ, বিশ্বের দেশে দেশে বিভিন্ন রূপ। মোদ্দা কথা হলো এই পুঁজিবাদী ব্যবস্থা সমস্ত সংকটের কারণ। সেই পুঁজিবাদী ব্যবস্থার অবসান না ঘটালে মানব সমাজের বুক থেকে এই মৌলিক সমস্যা, মানুষের অস্তিত্বের সমস্যা, মানুষের রুটি রুজি জীবন জীবিকার সমস্যা কোনোটারই সমাধান হতে পারে না। সেই জন্যেই ওই সমাজ পরিবর্তনের লক্ষ্যে, সমাজ পরিবর্তনের যে মতবাদ, মার্ক্সীয় মতবাদ, তার চর্চা বাংলা ভাষায় শুরু হয়েছে বহুদিন আগে, কিন্তু আজকের পরিস্থিতি দাবি করছে যেমন আরও অসংখ্য নতুন নতুন রচনা, পরিস্থিতিজনিত অভিজ্ঞতা সম্বলিত নতুন নতুন রচনা এবং সেই রচনার ব্যাপক অনুশীলন, চর্চা যেটা দরকার। এবারে রেড বুক ডেতে আমাদের এটাই হোক অঙ্গীকার যে আমরা পশ্চিম বাংলায় বাংলা ভাষা, তবে হ্যাঁ, পশ্চিম বাংলা বলতে কিন্তু বাংলাভাষী বোঝায় না। এই বাংলায় হিন্দিভাষী আছেন, উর্দুভাষী আছেন, এছাড়াও ওড়িয়া, অসমিয়া, তামিল, তেলেগু, পাঞ্জাবি, আরও এরকম অসংখ্য ভাষাভাষী মানুষ আছেন। মাতৃভাষায় সাম্যবাদের চর্চা বা মার্ক্সবাদের চর্চা, প্রত্যেকটা ভাষায় যাতে মার্ক্সীয় মতবাদের চর্চাকে বৃদ্ধি করা যায়, এটাই লক্ষ্য। কিন্তু আজকে যেহেতু আমাকে বলতে বলা হয়েছে বাংলা ভাষায় সাম্যবাদ তথা মার্ক্সীয় মতবাদের চর্চা, তাই আমি শেষ করব এই বলে যে এবারের রেড বুক ডে বাংলা ভাষায় এই মার্ক্সীয় মতবাদের চর্চা আরও বৃদ্ধি পাক। সমস্ত মার্ক্সবাদ বিরোধী মতবাদকে মোকাবিলা করে এগোতেই হবে মানব সমাজকে ভবিষ্যতের লক্ষ্যে। তাই এই মার্ক্সীয় মতবাদের চর্চা, এটাকে আরও 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 বহুগুণ বৃদ্ধি করতে হবে। এটা গোড়াতেই স্বীকার করে নেওয়া ভালো যে বাংলা ভাষায় মার্ক্সবাদ চর্চা সেটি যতটা ব্যাপক এবং বিস্তৃত এবং গভীর হওয়ার কথা ছিল ততটা হয়নি। আমাদের বাংলা ভাষায় বলে শুধু নয়, যে কোনো ভাষাতেই মার্ক্সীয় দর্শন, মার্ক্সীয় রাজনীতি, এইসবের যদি বিস্তার ঘটাতে হয় তাহলে নিশ্চিতভাবেই সেই স্থানীয় ভাষায়, যে স্থানে বা যে জনতার মধ্যে এই দর্শনের প্রচার এবং প্রসার ঘটানো হবে, সেই অংশের মানুষের ভাষায় যদি মার্ক্সবাদ পৌঁছতে না পারে তাহলে আসলে সেই দর্শনের বিস্তার ঘটা মুশকিল, শক্ত। একটা করার সহজেই যায়, সহজেই নয়, কথাটা সহজে বলছি মানে ঠিক তত সহজ নয়, যে মার্ক্সীয় দর্শনের যে নির্যাস, সেই নির্যাসটুকুকে সহজ ভাষায় 10-15 জন, 20 জন, 25 জন কিংবা একদল লোক তারা অনেক মানুষের কাছে নিয়ে গেলেন,
তারা যে কিভাবে শোষিত এবং কিভাবে সেই শোষণের অবসান ঘটানো সম্ভব বা উচিত এসব তাদের বোঝালেন, বললেন, তাদেরকে সংগঠিত করলেন এবং তারপরে একরকম করে অবস্থার পরিবর্তন হলো। এটা 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 যে কখনো ঘটে না বা ঘটেনি বা ঘটতে পারে না তা নয়, কিন্তু যদি মার্ক্সবাদ এর চর্চা প্রসারের প্রশ্ন হয় তাহলে শুধু এভাবে হবে না। সেক্ষেত্রে মার্ক্সীয় সাহিত্য, মার্ক্স এঙ্গেলসের নিজেদের লেখা এবং তাদের উপরে, তাদের দর্শনের উপরের যে আলোচনা যা প্রতিনিয়তই পৃথিবীর নানা প্রান্তে নানা ভাষায় হচ্ছে, সেইগুলিকে যদি পৌঁছে দিতে না পারা যায় অনুবাদের মাধ্যমে বিশেষ করে, বা স্বতন্ত্র স্বাধীন বই লেখার মাধ্যমে, তর্ক তৈরি করার মাধ্যমে মাতৃভাষায় যে অঞ্চলের মানুষের মধ্যে যাবে সে তার ভাষায়, তাহলে শেষ পর্যন্ত মার্ক্সীয় দর্শনের প্রসার এবং প্রচার সেটি করবেন। আমাদের বাংলা ভাষায় এই ঘটনা, এই কাজ শুরু হয়েছিল অনেক আগে, সে নিয়ে কোনো সন্দেহ নেই। একেবারে গোড়ার দিকে ভারতে যখন কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হওয়া শুরু হয়, সে 1920 ধরুন অথবা 1925 ধরুন, তাশখন্দ অথবা কানপুর, যেটাকেই আমরা মনে করি না কেন, একদল মনে করেন 20, একদল মনে করেন 25, সেই মনে করা নিয়ে আমি কোনো তর্কাতর্কিতে আপাতত যাচ্ছি না। কিন্তু সেই 20-25 সময়কাল থেকে একদল মানুষ যারা চিন্তায় মার্ক্সবাদী, নিজেদেরকে কমিউনিস্ট বলতেন, তারা চেষ্টা করেছেন মার্ক্স এবং এঙ্গেলসের রচনাসমূহ এবং তাদের কাজকর্ম নিয়ে যে সমস্ত আলোচনা বিভিন্ন ভাষায় পৃথিবীতে হয়েছে তার একটা চর্চা বাংলা ভাষায় যাতে করে করা হয়। তার ফলে অনুবাদ হয়েছে, কিছু হয়েছে, সব হয়নি। তখন অনুবাদ করবার সুযোগও কম ছিল, কারণ বইপত্র আনা পাওয়া সেসবের একটা নানা রকম বিধিনিষেধ, বাধা ইত্যাদি প্রতিবন্ধকতা ছিল। কিন্তু তা সত্ত্বেও আমরা তো এটা জানি যে বাংলা ভাষায় সেই কবে নজরুল, কাজী নজরুল ইসলামের লাঙল পত্রিকাতেই কমিউনিস্ট ম্যানিফেস্টো তা অনুবাদ করার কাজ করেছিলেন সৌমেন্দ্রনাথ ঠাকুর। সেই অনুবাদ পরে আমরা সবটা গ্রহণ করিনি, তারপরে অন্য অনুবাদ আরও হয়েছে, কিন্তু সেই অনুবাদ হয়েছিল এবং অনুবাদ করার মধ্যে দিয়ে নজরুলের পাশাপাশি আরও অন্যদের যারা তখন কমিউনিস্ট আন্দোলনকে একরকম করে গড়ে তোলার কাজ করছেন, কাকাবাবু, মুজাফর আহমেদ সহ আরও অন্য কর্মীরা, সংগঠকেরা, চিন্তাবিদেরা, ভাবুকেরা, তারা এরকম ছোট ছোট কাজ ছোট ছোট করে বিভিন্ন পত্রিকায়, ধরা যাক গণবাণী প্রকাশ হয়েছে, তার কিছু আগে সংহতি বলে বাংলায় পত্রিকা প্রকাশিত হয়েছে, সেই সংহতি পত্রিকা ঠিক সরাসরি মার্ক্সবাদী সাহিত্য চর্চা করেছে তা নয়, কিন্তু শ্রমিকদের নিজেদের চালানো পত্রিকা, নিজেরাই শ্রমিকদের হাতে প্রতিষ্ঠিত, শ্রমিকদের হাতেই সম্পাদিত, প্রকাশিত, শ্রমিকেরা অনেকেই সেখানে লিখছেন, এরকম একটি পত্রিকা। অভিনব, মানে এটা চমকপ্রদ। 1923 সালের কথা বলছি আমি, তখনও মানে ভালো করে কমিউনিস্ট মুভমেন্ট ভারতবর্ষে বা বাংলাদেশে ভালো করে গড়েই ওঠেনি, একেবারে প্রথম যুগ। সেই সময় আমাদের বাংলায় সংহতি পত্রিকার প্রকাশ, শ্রমিকদের দ্বারা চালানো পত্রিকা, সেখানেও কিছু কিছু কাজ হয়েছে। কিন্তু লাঙল এবং গণবাণী এই দুটো পত্রিকাতে ওই 25-26 এরম সময়কালে মার্ক্সীয় দর্শন নিয়ে কম, কিন্তু ওভারঅল সব মিলিয়ে সামগ্রিক মার্ক্সবাদী চিন্তাভাবনা, তার প্রসারের কাজ বাংলা ভাষায় করার চেষ্টা করা হয়েছে এই ছোট পত্রিকাগুলোর মধ্যে দিয়ে। তারপরেও হয়েছে, ধারাবাহিকভাবেই হয়েছে। সম্প্রতি এই এখন তো এই খুব অল্প 5-7 মিনিটের মধ্যে সেই যা যা হয়েছে তার পূর্ণ খতিয়ান তৈরি করে দেওয়া সম্ভব নয়। প্রদোষ কুমার বাগচি, তার একটি চমৎকার, খুবই সুসম্পাদিত ও অত্যন্ত উল্লেখযোগ্য একটি কাজ সম্প্রতি হয়েছে, বছর কয়েক হলো, বাংলায় সাম্যবাদ চর্চা এই নামে। সেই বইতে একেবারে ধারাবাহিকভাবে এই কে স্বতন্ত্রভাবে বই অনুবাদ করেছেন, স্বতন্ত্র বই লিখেছেন, পত্রিকায় প্রকাশ করেছেন, শিক্ষামূলক বই তা প্রকাশ করার কাজ করেছেন, তার একটা বিস্তৃত বিবরণ। কখনো কখনো খুব দুষ্প্রাপ্য সে সমস্ত বইয়ের প্রথম পাতার ছবি, সূচিপত্র এসবও প্রদোষ বাগচি আমাদের সামনে তুলে ধরেছেন। খুবই আমাদের যারা এই বিষয়ে খানিক চর্চা করতে চান তাদের খুবই কাজে লাগবে সে বই।
কিন্তু কথাটা শুধু খতিয়ানের নয়, 1923-এ 25-এ 26-এ লাঙ্গলে, গণবাণীতে, সংহতিতে কিংবা তারপরেকার আরও শহরের খানিকটা কি বলবো, খানিকটা পরিমার্জিত চিন্তাবিদ বামপন্থী যারা, তাদের একাধিক পত্রিকা বাংলা ভাষায়, তারা একের পর এক এ সমস্ত কাজ করেছেন। মার্ক্সবাদী সাহিত্যের বা চর্চা, পরিচয় পত্রিকার কথা খুবই উল্লেখ্য, অগ্রণী পত্রিকার কথা উল্লেখ্য, এছাড়াও অগ্রণী বা পরিচয়ের পাশাপাশি আন্তর্জাতিক বা আরও অনেক স্বাধীনতা পত্রিকাতেও কিছু কিছু এরকম উল্লেখ্য বিষয় ছিল। কিন্তু আমি যেটা বলতে চাইছি, এই তালিকা তৈরি করার উদ্দেশ্য নয় আমার, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে কোনো এইরকম প্রায়োগিক দর্শন যেখানে থাকে, প্রয়োগ ভিত্তিক দর্শনের চর্চা, যেটা কেবলমাত্র তর্ক করবে তা নয়, কেবলমাত্র অন্য মতের সঙ্গে একটা বৌদ্ধিক সংঘর্ষে বা বৌদ্ধিক একটা আদান প্রদানে যুক্ত থাকবে কেবল তা নয়, তাকে একটা প্রয়োগের কাজ করবে, সেই রকম কোন একটি দর্শনের ক্ষেত্রে মাতৃভাষায় যেখানে করবে সেখানকার ভাষায় সেই বইপত্রের চর্চার একটা খুব খুব জরুরি একটা কাজ। সেই কাজে আমি যেটা প্রথমে বলছিলাম, সেই কাজে আমরা খানিকটা পিছিয়ে আছি এখনো পর্যন্ত। পূর্ণাঙ্গ মার্কস এবং এঙ্গেলসের রচনাবলী সমস্ত তার পূর্ণাঙ্গ বাংলা তর্জমা অনুবাদ আমরা করে উঠতে পারি। খুব অল্প অল্প কিছু কিছু খুচরো হয়েছে, কোনো সংস্থা কোনো প্রকাশনা করেছেন। NBA, আমাদের ন্যাশনাল বুক এজেন্সি, তারা কিছু কিছু অনুবাদ করেছেন। কিন্তু কখনো কখনো আবার সেসব অনুবাদ করতে গিয়ে দেখা যায়, এটা লক্ষ্য করলে দেখা যাবে যে অনেক সময় যদি বলা হয় যে আচ্ছা এই বইটা পড়েছো বা পড়েছেন বা পড়েছিস, বাংলা যদি অনুবাদের বইটি দেওয়া হয়, তো অনুবাদ অনেক সময় এত খটোমটো, এত কর্কশ, রুক্ষ ধরনের হয় যে তার থেকে অনেক সময় লোকে বলেন যে কেউ বলেন যে তার থেকে বাবা ইংরেজিটাই পড়া ভালো। তো সেইটাও একটা খুব শক্ত কাজ, কারণ এটা তো আর ঠিক গল্প উপন্যাস অনুবাদের মতন ব্যাপার নয়। একটা ঐতিহাসিক পরিপ্রেক্ষিত মাথায় রেখে দর্শনের বিষয়ে খানিকটা বোঝাপড়া আছে, বাংলা ভাষা এবং অন্য ভাষা, ইংরেজি বা রুশ ভাষা খুব যত্ন করে জানা আছে, সেই রকম লোকজন খুঁজে বের করতে হবে। এই কোনো একজন বা দুজন লোকের কাজ নয়। বাংলা ভাষায় মার্ক্সবাদ চর্চা যা হয়েছে তাকে রক্ষা করা দরকার, তাকে সংহত করা দরকার। প্রদোষবাবুর কাজটাকে সামনে রেখে তার একটা যদি সংকলন সংগ্রহ আমরা তৈরি করতে পারি, কি করেছি, কিভাবে করেছি আমরা বাংলা ভাষায়, সেটা খুবই জরুরি কাজ। আর এক্ষুনি অতি দ্রুত, যত দ্রুত সম্ভব এরকম একটা প্রকল্প আমাদের গ্রহণ করা দরকার যে সমস্ত মেজর মার্ক্সবাদী দর্শনের বা চিন্তার, রাজনীতির, সমাজতত্ত্বের, অর্থনীতির বই এবং রচনা সেইগুলি অনুবাদ করে প্রকাশ করা হবে। এটা কমিশন করা উচিত এই কাজটি আমরা করবো আগামী 3 বছরের মধ্যে, এই আমার টার্গেট, এই আমার লক্ষ্য। তো সেইটা আমাদের যদি করতে না পারি তাহলে আমাদের মাঝে মাঝে এটা শোষণ হচ্ছে, শোষণের অবসান চাই, তাই শোষিত মানুষকে জোট বাঁধতে হবে এবং সে যে শোষিত সেটা তাকে বোঝাতে হবে এবং তারপরে সেই শোষণ রুখবার জন্য যা করার করণীয় সেসব কাজ করতে হবে। এর জন্য খুব মার্ক্সবাদ এইটুকুর জন্য খুব মার্ক্সবাদ পড়তেই হবে বা জানতে হবে তার ব্যাপার না। কিন্তু আমি যদি গোটা সমাজের চলনের ইতিহাস, ভূগোল, বিজ্ঞান জানতে চাই এবং সেই অনুযায়ী গোটা রাষ্ট্রের কাঠামো, রাষ্ট্রের সাধারণ শক্তি, পরিচয়, এই সমস্ত সম্পর্কে বোধ চাই এবং সেই সমাজের সামগ্রিক রূপান্তর বা পরিবর্তন, বৈপ্লবিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করতে চাই, তা যদি আমার উদ্দেশ্য হয় মূলত, তাহলে এই চর্চা বাংলা ভাষায় ক্রমাগত বাড়াতে হবে। এটা ব্যতিরেখা হবে না, কখনো হওয়া সম্ভবই নয় বলে আমি মনে করি, আমার অন্তত পক্ষে। তো সেইটা একটা শক্ত কাজ, কঠিন কাজ, অসম্ভব নয় এবং মানে খুব জরুরি কাজ। এটা এক্ষুনি আমাদের সবারই যারা পারবেন তাদের এগিয়ে এসে শুরু করা উচিত। দরকার পড়লে আমরা ভাগ করে নিতে পারি চাইলে, যে এই 25টা বই বা 25টা টেক্সট আমরা আগে করব, এই 25টা আমরা পরে করব, এভাবেও করা সম্ভব। সবসময় এর পাশাপাশি নিশ্চয়ই রাখা দরকার, যেমন খুব আমি নিজেও ছোটোবেলায় দেখেছি, আপনারাও অনেকে দেখেছেন, সবাই দেখেছেন হয়তো, ছোট ছোট বইপত্র আগে
পাওয়া যেত খুব বেশি করে, যে ছোটদের রাজনীতি, ছোটদের অর্থনীতি, তাতে মার্ক্সবাদী অর্থনীতি এবং রাজনীতির বেসিক মৌলিক ধারণাগুলো অনেকটা সহজ করে উল্লেখ করে দেওয়া ছিল। সেও মাতৃভাষায় মার্ক্সবাদ চর্চাই হলো বটে, কিন্তু সেটা মার্ক্সবাদ চর্চার একেবারে প্রারম্ভিক একটা ব্যাপার, সেটাকে কন্টিনিউ করতে হবে, সেটাকে চালাতেই হবে, আবার নতুন করে লিখতে হবে। মধুসূদন বাবুর বই খুবই জরুরি বই, সে বই এখনো চলতে পারে, কিন্তু মধুসূদন বাবুর যুগের ভাষা এবং প্রকাশভঙ্গি অনুযায়ী সে বই লেখা হয়েছিল। এখন আরও একজন মধুসূদন বাবু আমাদের দরকার, যিনি ছোটদের জন্য রাজনীতি অর্থনীতির এখনকার জন্য বই লিখতে পারবেন। এই উৎসাহ আমাদের তো আছে, ওটাই আবার ছাপবো এবং ওটাই আবার প্রকাশ করব। এইটা করলে শুধু হবে না, সব যুগের ছোটরা আলাদা হয়, সব যুগের ভাষাও আলাদা হয়, সব যুগের সংযোগের নানা রকম উপায়, মেটাফর এসব আস্তে আস্তে বদলায়। সেই অনুযায়ী মার্ক্সবাদেরও, বা মার্ক্সবাদ বলে বলা যে কোনো এরকম ধ্রুপদী দর্শনের বা সাহিত্যের যাই বলি না কেন, তার যুগে যুগে অনুবাদ এবং যুগে যুগে নতুন করে পুনরুত্থাপন যাকে বলে তার চেষ্টা করা উচিত বা দরকার। তো সেইটা একটা, আমি মনে করি সেটা একটা বৈপ্লবিক কর্মকাণ্ডেরই অংশ। এটা বিপ্লবের কিছু নয়, এটা হচ্ছে একটু লেখাপড়ার কাজ। অনেকে এরা মনে করেন যে এটা একটু লেখাপড়ার কাজ, এটা তো একটু জ্ঞানগম্যের কাজ, এটার সঙ্গে মূল সংগ্রামের কি সম্পর্ক? এটা কিছু কিছু ঘরে বসে থাকা বাবু টাইপের লোক তারা করবে, এরকমও কেউ কেউ মনে করেন হয়তো, কিন্তু সেটা তা নয়। এটা একটা বৈপ্লবিক কাজের অংশ। এটা বাদ দিলে বা এটা কম গুরুত্ব মনে করলে বৈপ্লবিক প্রকল্প তাই ক্ষুণ্ণ হয়, তাই অসমাপ্ত থাকে। ফলে এইটা আমি মাতৃভাষায় মার্ক্সবাদ চর্চার প্রসঙ্গ স্মরণ করতে গিয়ে এটা মনে করতে চাই যে বিপ্লবেরই স্বার্থে, রূপান্তরেরই স্বার্থে যে এই মার্ক্সবাদী ধ্রুপদী বই এবং মার্ক্সবাদ সংক্রান্ত সামগ্রিক সাম্প্রতিক আলোচনা, এই সবেরই গভীর চর্চা অনুবাদের মাধ্যমে বাংলায় লেখা এবং সেই লেখার পাল্টা জবাব, এই একটা সময়কাল আমাদের ছিল। মানে মার্ক্সবাদী সাহিত্য বিতর্ক বলে সেসব ধনঞ্জয় বাবুর বইতে সেসব সংকলিত হয়ে আছে বিভিন্ন পত্রপত্রিকায়, যেগুলো নাম আমি কিছু কিছু করলাম, অনেকগুলো করলাম না। সেসব পত্রপত্রিকায় আমরা কিন্তু 4-এর দশক, 5-এর দশক, 6-এর দশক, 7-এর দশকেও আমরা বাংলা ভাষাতে এইসব মার্ক্সীয় দর্শন বা ভাবনা দৃষ্টিভঙ্গি নিয়ে কি বুঝছি, এই নিয়ে 5 জন পণ্ডিত, প্রত্যেকে স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত মান্য, তারা পরস্পরের সঙ্গে তুলকালাম ঝগড়া করেছেন। ঝগড়া শেষে সবাই সবসময় একমত হয়েছেন তাও নয়, কি ঝগড়াটা করেছেন। আমরা এখন ঝগড়া তেমন করি না, মানে আমরা এখন যে কী করি কে জানে, আমরা একটা খুব ওই পরস্পরকে তুষ্ট করার মতো একটা কাজে থাকি এখন। খুব সহানুভূতিযুক্ত ঝগড়া করা, সম্মান করে ঝগড়া করা, সেইটা আমরা করি না। আমরা ঝগড়া করতে গেলে এখন মারপিটে চলে যায়, প্রথমে ঘৃণায় চলে যায়, অপদস্থ করার কাজে চলে যায়। কিন্তু সম্মান রেখে ঝগড়া করা, তর্ক করা এটা খুব জরুরি। ফলে এই দুটো কাজই একসঙ্গে জরুরি, করা দরকার। মার্ক্সবাদ বলতে আমি কি বুঝছি, মার্ক্সবাদী দর্শন কীভাবে আমার কাছে কী অর্থ তৈরি করছে, এটা সাহস করে বলতে হবে, অন্যদের সঙ্গে তর্ক করতে হবে। আর ধ্রুপদী বই এবং সাম্প্রতিক বইপত্র তার কমিশন করে, একদম নিয়ম করে, কমিটি তৈরি করে দরকার হলে উদ্যোগ নিয়ে তার অনুবাদের ধারাবাহিক অনুবাদের কাজ চালাতে হবে। মাতৃভাষায় মার্ক্সবাদ চর্চা প্রসঙ্গটাকে আমি এভাবেই দেখতে চাই। মার্ক্সবাদ চর্চা মাতৃভাষার মাধ্যমে, এটা আমাদের দেশে বাংলায় বিংশ শতাব্দীর একটি বিষয়। ঊনবিংশ শতাব্দীতে সমাজতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি হয়েছিল, এমনকি শ্রমিক আন্দোলন বা শ্রমিকদের সুযোগ সুবিধার দিকে নজর দেওয়ার বা তাদেরকে সংগঠিত করার একটা প্রয়াস দেখা যায়। এবং ব্রাহ্ম সমাজভুক্ত কিছু মানুষ বা সংগঠক বা নেতৃত্ব, তারা শ্রমিকদের সংগঠিত করার চেষ্টা করেন। এটা আমাদের অনেকেরই জানা। যেমন বলা যায় যে বরানগরের
শশীপদ বন্দ্যোপাধ্যায়, শশীপদ ব্যানার্জি। তিনি ভারত শ্রমজীবী সংঘ তৈরি করেছিলেন এবং চটকল মজদুরদের সংগঠিত করেন, নৈশকালীন তাদের বিদ্যালয়ে শিক্ষার বন্দোবস্ত করেন, মদ্যপান বিরোধী একটা প্রয়াস নেন, এমনকি নিম্নবিত্ত বা শ্রমজীবী নারীর আত্মমর্যাদা প্রতিষ্ঠা বা তাদের সহায়তা দান সেই জাতীয় কর্মসূচি গ্রহণ করেন। বিধবাদের তাদের যাতে ভালোভাবে থাকেন তার অর্থনৈতিক বন্দোবস্ত ইত্যাদি করার ব্যবস্থা নেন। ভারত শ্রমজীবী বলে একটি পত্রিকা তারা প্রকাশ করত এবং সেখানে কিছু রচনা প্রকাশিত হয়, তবে প্রত্যক্ষভাবে তা মার্ক্সবাদ নির্ভর ছিল না। যদিও জানা যায় যে সেই সময় ইউরোপে কার্ল মার্কস, ফ্রেডরিক এঙ্গেলস যে সমাজতান্ত্রিক আন্তর্জাতিক একটা তৈরি করেছিলেন, দ্বিতীয় আন্তর্জাতিক নামে পরিচিত ছিল, তার সদস্য হওয়ার জন্য অ্যাফিলিয়েটেড সংস্থা হিসেবে ভারত শ্রমজীবী সংঘকে সেখানে যুক্ত করার তারা একটা আবেদন করে এবং সেটি গৃহীত হয়। স্বয়ং কার্ল মার্কস, ফ্রেডরিক এঙ্গেলস তাতে সম্মতি দেন, অনুমোদন দেন। এই একটা যোগাযোগের সংবাদ ঐতিহাসিকভাবে পাওয়া যায়। আর ভারত শ্রমজীবী পত্রিকায় যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে শিবনাথ শাস্ত্রী তিনি যে প্যারিস কমিউন 1871-এর প্যারিস কমিউনের যে সঙ্গীত, যেটা পরবর্তীকালে কমিউনিস্ট আন্তর্জাতিক সঙ্গীত রূপে পরিচিত, বহুল পরিচিত, ইউজিন পাত্তিয়ের সেই জাগো শ্রমিক, ওঠো শ্রমিক, এই সঙ্গীতটা শিবনাথ শাস্ত্রী এই ইন্টারন্যাশনাল কমিউনিস্ট ইন্টারন্যাশনালের প্রথম বিষয়ে ভারত শ্রমজীবী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। অনেক পরে বিংশ শতাব্দীতে কাজী নজরুল ইসলাম অন্তর্ন্যাশনাল সঙ্গীত এটা করেন, জাগরে শ্রমিক জাগরে যত। পরবর্তীকালে 1950-এর দশকে মোহিত বন্দ্যোপাধ্যায়ের বর্তমানে যেটা চালু আছে, জাগো জাগো সর্বহারা অনশনবন্দী। ফলে ভারত শ্রমজীবীতে একটা মার্ক্সীয় ভাবনার প্রভাবে কিছু রচনা সেই সময় প্রকাশিত হয়েছিল, কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো চর্চা সেই অর্থে হয়নি। চর্চাগুলো হয়েছিল মূলত রুশ বিপ্লব, 1917-র বলশেভিক বিপ্লব বা রুশ বিপ্লবকে কেন্দ্র করে, এবং নজরুলের যে ধূমকেতু সংবাদপত্র কাগজ প্রকাশিত হয়, 1922 সালে হিতবাদী পত্রিকা প্রকাশিত হয়েছিল, এগুলোতে রুশ বিপ্লব, লেনিনের নেতৃত্ব সেসব নিয়ে আলোচনা ঘটে। আরেকটি কাগজ এই সময় থেকে আলোচনা হয়, আত্মশক্তি, 1922 থেকে 29 সালের মধ্যে তা প্রকাশিত হতো।
যে স্বরাজ্য দলের সঙ্গে সম্পর্কযুক্ত এই আত্মশক্তিতে সম্পাদনা বিভিন্ন সময়ে করেছিলেন বিপ্লবী উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, শিবরাম চক্রবর্তী, শচীন্দ্রনাথ সেনগুপ্ত প্রমুখ। রুশ বিপ্লবের কথা নামে একটি রচনাও সেখানে প্রকাশিত হয়েছিল। 1928 সালের আত্মশক্তির তৃতীয় বর্ষ তৃতীয় সংখ্যাতে প্রথম লেনিনের ছবি ছাপানো হয়েছিল। সেখানে 1929 সালের 1 জানুয়ারি আত্মশক্তির সংখ্যায় এবার আসি। শিবরাম চক্রবর্তীর একটা ভূমিকা ছিল যে মার্ক্সীয় চিন্তাধারা মাতৃভাষার মাধ্যমে প্রকাশ করার, এবং তার মস্কো বনাম পন্ডিচেরি এই বইয়ের কথা অনেকেরই জানা। তো শিবরাম চক্রবর্তী একরকমভাবে যে পন্ডিচেরির থেকে অরবিন্দ ঘোষের শিষ্য নলিনীকান্ত গুপ্তর যে বলশেভিক বিরোধিতা তিনি করতেন, তার পাল্টা কলম ধরে তিনি লিখেছিলেন, আমি বলতে চাই শ্রীকৃষ্ণের গীতার চেয়ে কার্ল মার্কসের গীতা বড়, কেননা এই গীতা আজকের মানুষের জীবনে সত্য হয়ে উঠেছে। শিবরাম চক্রবর্তীর এরকম আরও কিছু আলোচনা তিনি করেছিলেন যেগুলো মার্ক্সীয় চিন্তাধারা তাকে সমর্থন করে। যেমন 1930 সালে নবশক্তি পত্রিকা, সেখানে সুরেশচন্দ্র চক্রবর্তীর প্রবন্ধ কাবলিওয়ালা প্রকাশিত হয়। এটা বলশেভিক বিরোধী একটি প্রবন্ধ। তার উত্তরে শিবরাম চক্রবর্তী সাধারণ মানুষ ও সুপারম্যান এই শীর্ষক একটি নিবন্ধে তিনি মার্ক্সবাদ ও রুশ বিপ্লবের সপক্ষে দাঁড়িয়েছিলেন। তিনি লিখেছিলেন, শ্রীকৃষ্ণ বলেছিলেন, না খেয়ে শুকিয়ে মলেও ভেবো না, কেননা ওতে দেহই শুকোবে, আত্মা নয়। কিন্তু লেনিন এসে বললেন, দেহই বা শুকোবে কেন? ফলে এইগুলোর মধ্য দিয়ে পরোক্ষ হলেও মার্ক্সীয় চর্চার স্ফুরণ ঘটেছিল মাতৃভাষার মাধ্যমে। 28শে জানুয়ারি লাঙল পত্রিকায় 1926 সালে, সে সময় লাঙল, গণবাণী এই দুটো কাগজ 1926 থেকে 1928 সালের মধ্যে বাংলা ভাষায় জনপ্রিয় হয়েছিল। সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমজীবী মানুষের কথা বলার জন্য। সেখানে কোথায় প্রতিকার এই নিবন্ধে ঘোষণা করা হয়েছিল, একটিমাত্র জিনিস, কমিউনিজম আজ ভারতকে নিশ্চিত ধ্বংস থেকে রক্ষা করতে পারে। একটিমাত্র জিনিস, কমিউনিজম আজ ভারতকে নিশ্চিত ধ্বংস থেকে রক্ষা করতে পারে। ফলে এইভাবে কথাগুলো বলা আসছে। আমি ইতিহাসের বিষয়টা বলছি পুরনো, যে এবং কয়েকটি বই 1920-এর দশকে প্রকাশিত হয়েছিল, যেমন অধ্যাপক অতুল সেনের বিপ্লবের পথে রুশিয়ার রূপান্তর। এটা ঢাকার সরস্বতী লাইব্রেরি
থেকে 1924 সালে প্রকাশিত হয়। 1929 সালে শিবরাম চক্রবর্তী আজ ও আগামীকাল প্রবন্ধে রুশ বিপ্লব, মার্ক্সীয় মতাদর্শ ইত্যাদি নিয়ে আলোচনা করেন। এমসি সরকার প্রকাশনা থেকে প্রকাশিত হয় 1929 সালে। গুরুত্বপূর্ণ দুটি বই পাওয়া যায় সোমনাথ লাহিড়ির কাছ থেকে। বিশিষ্ট কমিউনিস্ট নেতা সোমনাথ লাহিড়ি বাংলার রাজনীতিতে প্রত্যক্ষভাবে 1970-এর দশক পর্যন্ত সক্রিয় ছিলেন। তিনি 1931 সালে একেবারে তরুণ বয়সে লেখেন সাম্যবাদ নামক গ্রন্থ 1931 সালে। আর ওই একই বছর এই প্রথম আমরা লেনিনের একটা বইয়ের বঙ্গানুবাদ দেখতে পাচ্ছি, যে লেনিনের স্টেট অ্যান্ড রেভলিউশন, রাষ্ট্র ও বিপ্লব নামে এখন পরিচিত। সোমনাথ লাহিড়ি তার নাম দিয়েছিলেন রাষ্ট্র ও আবর্তন। এটিও প্রকাশিত হয় 1931 সালে। আর রবীন্দ্রনাথের দৌহিত্র সৌমেন্দ্রনাথ ঠাকুর, যিনি কমিউনিস্ট পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টির মূল ধারায় ছিলেন না, কিন্তু তিনিও পরবর্তীকালে রেভলিউশনারি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া বা আরসিপিআইয়ের অন্যতম সংগঠক বা পথিকৃৎ ছিলেন। তিনি নভেম্বর বিপ্লব ও ভারতবর্ষ এবং শ্রেণী দল ও বিপ্লব, ক্লাস অ্যান্ড রেভলিউশন, শ্রেণী দল ও বিপ্লব 1935 সালে আমরা দেখি প্রকাশিত হচ্ছে। এই সময়কালে একটা বলি, যেটা যার নাম খুব গুরুত্বপূর্ণ, তিনি হলেন ভূপেন্দ্রনাথ দত্ত। ভূপেন্দ্রনাথ দত্ত পারিবারিক সম্পর্কে বিবেকানন্দের অনুজ ছিলেন, কিন্তু তিনি বিবেকানন্দের উপর গবেষণা করেছেন, বইও লিখেছেন, কিন্তু বিবেকানন্দের মতাদর্শে তিনি ছিলেন না। তিনি একান্তভাবেই এবং প্রচণ্ডভাবেই মার্ক্সবাদে দীক্ষিত ছিলেন। লেনিনের সঙ্গে তার পত্রযোগে যোগাযোগ স্থাপিত হয়েছিল এবং তার লিখিত থিসিস লেনিনকে তিনি বলেও ছিলেন সেই থিসিসের কন্টেন্ট। এবং লেনিন তখন তাকে বলেছিলেন যে আপনি ভারতের কৃষকদের নিয়ে কাজ করছেন, এটাকে ভালো করে বড় আকারে কাজ করুন, এই পরামর্শ দেন। এবং সেটি তিনি রচনা করেন, ভারতীয় সমাজ পদ্ধতি নামে বই হিসেবে প্রকাশিত হয়। কলেজ স্ট্রিটের নবজাতক প্রকাশন থেকে ভারতীয় সমাজ পদ্ধতি আজও প্রকাশিত হচ্ছে এবং বিক্রয় হচ্ছে। তাতে ভারতের যে বিভিন্ন যে কৃষক সমাজ এবং তার যে বিভিন্ন স্তর, তার যে বিভিন্ন শ্রেণীবিন্যাস অর্থনৈতিকভাবে, এইগুলো নিয়ে ভূপেন্দ্রনাথ দত্তের ভারতীয় সমাজ পদ্ধতি একটি মার্ক্সীয় চর্চা, একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এরকম বিষয় নিয়ে বলা যায় যে ডিডি কোসাম্বি বা রাহুল সাংকৃত্যায়ন যেভাবে আলোচনা করেছেন ইংরেজি ভাষায় বা হিন্দি ভাষায়, ভূপেন্দ্রনাথ দত্ত বাংলা ভাষায় এই চর্চাটি করেন। এই মার্ক্সবাদকে একটা সামাজিক পরিসরে তিনি চর্চার মধ্যে নিয়ে আসেন। এছাড়া ভূপেন্দ্রনাথ দত্ত এঙ্গেলসের অনুবাদ করেছিলেন এবং বাংলা ভাষায়, যেটা সমাজতন্ত্রবাদ কাল্পনিক ও বৈজ্ঞানিক এই নামে প্রকাশিত হয়েছিল। এই নিয়ে বিস্তারিত লেখা সদ্য প্রয়াত অধ্যাপক রামকৃষ্ণ ভট্টাচার্য, তিনি অনির্বাণ অগ্নিশিখা, ভূপেন্দ্রনাথ দত্ত, ইতিহাস বোধ ও রাষ্ট্রচিন্তা এই গ্রন্থে বিস্তারিত আলোচনা করেছেন। পরবর্তীকালে 1940-এর দশকে
বাংলা ভাষায় মার্ক্সবাদ চর্চার একটা শক্ত ভিত্তি স্থাপিত হয়েছিল এবং যারা এই ভিত্তি স্থাপন করেছিলেন তার মধ্যে দুজনের নাম বিশেষ উল্লেখযোগ্য, সরোজ আচার্য এবং দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়। সরোজ আচার্যর 1943 সাল থেকে 1947 সালের মধ্যে তিনি মার্ক্সীয় দর্শন নামে গ্রন্থ লেখেন, মার্ক্সীয় যুক্তি বিজ্ঞান এই নামে তিনি গ্রন্থ লেখেন এবং তাতে এত সুস্পষ্টভাবে, এত সহজবোধ্যভাবে কিন্তু এই জটিল তত্ত্বকে তিনি যেভাবে ব্যাখ্যা করেছেন সেটা বাংলা ভাষায় বলা যায় যে তিনি প্রথম এটা করলেন। আর তার সঙ্গে যার কথা উল্লেখ করতে হয় তিনি রেবতী বর্মন। রেবতী বর্মনও এই সময় বাংলা ভাষায় মার্ক্সবাদ চর্চার একটা নতুন দ্বার খুলে দিয়েছিলেন। আর এটাকে একাডেমিক জায়গাতে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অধ্যাপক দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের বিরাট ভূমিকা আছে। দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় ভারতে বস্তুবাদ প্রসঙ্গে দার্শনিক লেনিন, এগুলো সবই 1980-র দশকে প্রকাশিত, প্রায় 40 বছর আগে, কিন্তু অত্যন্ত বলিষ্ঠ রচনা। অনেক নামী ইংরেজি যে তাত্ত্বিক গ্রন্থ যা মার্ক্সবাদ নিয়ে আলোচনা করেছে বা মার্ক্সের বিষয়বস্তু নিয়ে, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের এই লেখাগুলো তার থেকে তো কোনো অংশে কমই নয়, বরঞ্চ বেশি। এগুলো নিয়ে সম্প্রতি ন্যাশনাল বুক এজেন্সি অধ্যাপক শ্যামল চক্রবর্তী দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের উপর যে গ্রন্থ লিখেছেন তাতে এই বইগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া রাজনৈতিক ব্যক্তিত্ব যারা ইন্টেলেকচুয়ালি মার্ক্সবাদ চর্চা করেছিলেন লিখিত আকারে দিয়ে দেখা গেছে 1950-এর দশক, 1960-70-এর দশক পর্যন্ত, 50-60-70-এর দশক পর্যন্ত, আজ থেকে অর্ধ শতাব্দীকাল আগে, কি 6 দশক 7 দশক আগে। তিনি ভবানী সেনের লেখাগুলো খুব গুরুত্বপূর্ণ, যেটা মার্ক্সীয় দর্শন বা সমাজ বিকাশের ধারা। এর সঙ্গে অধ্যাপক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, তার রচনাকে যুক্ত করা যায়। এবং যেটা দুটো পত্রিকার কথা আমি বলতে ভুলে গেছি, যেটার একটি হলো পরিচয় পত্রিকা, 1931 সালে সুধীন্দ্রনাথ দত্ত সম্পাদিত, এবং আরেকটি অরণি পত্রিকা 1941 সালে প্রকাশিত। এই দুটো পত্রিকাই প্রত্যক্ষভাবে কমিউনিস্টরা বা কমিউনিস্ট পার্টি এগুলো পরিচালনা করতো না, কিন্তু এগুলোতে যারা লিখতেন তারা মার্ক্সবাদ, ফ্যাসিবাদ, সমকালীন যে আন্তর্জাতিক রাজনীতি বা রাজনৈতিক তত্ত্ব এগুলো নিয়ে তারা লিখতেন, প্রকাশ করতেন। তাদের মধ্যে প্রেসিডেন্সি কলেজের ইতিহাসের প্রসিদ্ধ অধ্যাপক সুশোভন সরকার, তার লেখা ছিল। আরও অন্যদের আলোচনাও খুব গুরুত্বপূর্ণ ছিল। হীরেন্দ্রনাথ মুখার্জি অন্যতম ব্যক্তিত্ব। 1948, 49, 50-এ বাংলা ভাষায়, বাংলা সাহিত্যের গতি প্রকৃতি, তার শ্রেণীচরিত্র ইত্যাদিকে কেন্দ্র করে মার্ক্সীয় চিন্তাবিদ লেখকদের মধ্যে পরস্পর বিরোধী একটি মতপার্থক্য বা তর্ক প্রতর্ক তৈরি হয়। সেই সময় যে প্রকাশিত হতো মার্ক্সবাদী বলে একটি জার্নাল বাংলা ভাষায় প্রকাশিত হতো, তাতে বিভিন্ন, সেই সময় জানেন যে সেই সময় ভারতের কমিউনিস্ট পার্টি একটা চরমপন্থী নীতি গ্রহণ করেছে,
ইয়ে আজাদি ঝুটা হ্যায় এবং ভারতের যে সংস্কৃতি, ভারতের যে সাহিত্য, এই সব কিছু একটা বুর্জোয়া চিন্তাভাবনার শরিক, রবীন্দ্রনাথের ভূমিকা, এই সব কিছু নিয়ে তর্ক বিতর্ক হয়। এইটা একটা গুরুত্বপূর্ণ মার্ক্সীয় চর্চা ছিল বাংলা সাহিত্যের উপরে, যেটি পাওয়া যায় ধনঞ্জয় দাস সম্পাদিত 3-4 খণ্ডের মার্ক্সবাদী সাহিত্য বিতর্ক, এখন অখণ্ড সংস্করণেও পাওয়া যায়। ফলে সেই বলা যায় যে গোটা বিংশ শতাব্দী জুড়ে মার্ক্সীয় চর্চার আমরা মাতৃভাষার মধ্য দিয়ে এটাকে আমরা দেখতে পাই বিভিন্নভাবে। এটা একটা বিরাট ভাস্ট এলাকা। শিপ্রা সরকারের একটি গ্রন্থও আছে যে বাংলা ভাষায় সাম্যবাদ চর্চা নিয়ে, তাতেও অনেক তথ্য ইত্যাদি রয়েছে।